যুক্তরাষ্ট্রের সোনালী যুগের স্বপ্ন ফিরিয়ে এনেছি, স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প। উৎসব ও আনন্দ ঘন পরিবেশে 250তম দিবস উদযাপন। কোটি মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির জানাজা, সর্বোচ্চ নেতার মূল আদর্শ ধারণের অঙ্গীকার। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতিকূল আবহাওয়া আর প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে উদযাপিত হল যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস। ওয়াশিংটনের ন্যাশনাল মলে পূর্ব নির্ধারিত এই জমকালো আয়োজনে বজ্রঝড়ের কারণে সাময়িক বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত মঞ্চে ওঠেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাখো জনতার সামনে দাঁড়িয়ে মার্কিন সোনালী যুগের সূচনার কথা জানান তিনি। একই সাথে আকাশ জুড়ে সামরিক বাহিনীর বর্ণাঢ্য বিমান মহড়া ও চোখ ধাঁধানো আতশবাজি মুগ্ধ করে উপস্থিত সবাইকে। যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওয়াশিংটনের ন্যাশনাল মলে উৎসবমুখর আয়োজনে ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। 40 মিনিটের দীর্ঘ বক্তৃতায় যুক্তরাষ্ট্রের গৌরবময় ভবিষ্যৎ আর স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ঝড় বৃষ্টির প্রতিকূলতা সত্ত্বেও মঞ্চে দাঁড়িয়ে এই দিনটিকে তিনি আখ্যা দেন এক নতুন ভোরের শুরু হিসেবে। দৃপ্ত কণ্ঠে ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের সোনালী যুগের সবে মাত্র সূচনা হয়েছে, যার ভাগ্য স্বয়ং ঈশ্বরের হাতে লেখা। আমরা কোনোভাবেই দমে যাওয়ার পাত্র নই। এই দেশ হলো মুক্তির জন্মভূমি। 2.5 শতাব্দী পরেও এই মার্কিন প্রজাতন্ত্র আজও মাথা উঁচু করে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছে। এখনো গর্ব, স্বাধীনতা ও সৌন্দর্যের সাথে উঠছে মার্কিন পতাকা। অতীতের পাশাপাশি ভবিষ্যতের নায়কদেরও মঞ্চে ডাকেন ট্রাম্প। সেখানে কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসন সহ উপস্থিত ছিলেন আর্টেমিস 2 মিশনের পুরো ক্রু দল। এর আগে বজ্রঝড়ের সতর্কতায় ন্যাশনাল মল থেকে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিলে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। তবে 1 ঘন্টা দেরিতে হলেও পুনরায় মাঠে ফেরেন দর্শনার্থীরা। তারও আগে দিনের বেলায় তীব্র দাবদাহ উপেক্ষা করে ফ্রিডম 250 মেলায় ভিড় করেন অগণিত মানুষ। উৎসবের বড় অংশ জুড়ে ছিল সামরিক বাহিনীর বর্ণাঢ্য বিমান মহড়া ও আতশবাজি। টেক্সট রিপোর্ট, নিউজ 24। মিশিগানে কবিতা আবৃত্তি ও সাহিত্য আড্ডার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ। 4 জুলাই শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে হ্যামট্রামিক শহরের হলব্রুক এভিনিউয়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জয় দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আসরে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন গীতিকবি ইশতিয়াক রূপু, মোহাম্মদ আব্দুর রৌফ, শিক্ষক অমরেশ চন্দ্র দেব, সৈয়দ মুশাররফ আলী, সঞ্জয় দেব এবং আবুল ফয়েজ চৌধুরী সহ অনেকে। কোটি মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা। মৃত্যুর 4 মাস পর রবিবার তেহরানের খমেনি গ্র্যান্ড মোসাল্লায় অশ্রুসিক্ত নয়নের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে বিদায় জানান ইরানিরা। কয়েক ধাপের এই আয়োজনে খমেনির পাশাপাশি বিদায় জানানো হয়েছে তার পরিবারের আরও 4 সদস্যকেও, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুদণ্ড দাবি জানান ইরানিরা। শোক আর নীরবতায় মোড়ানো চারপাশ, কালো পতাকার নিচে শেষ বিদায়ের আয়োজন। আল্লাহু আকবার ধ্বনির প্রতিধ্বনির মাঝে ভেসে আসছে অশ্রুসিক্ত মানুষের আহাজারি। রবিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। মৃত্যুর দীর্ঘ 4 মাস পরও জানাজায় এত জনসমুদ্র দেশটির ইতিহাসে গড়েছে নতুন নজির। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুদণ্ড চান ইরানিরা। আমরা সবাই এখানে আমাদের বাবার রক্তের প্রতিশোধ নিতে এসেছি। এটি প্রতিশোধের এক সমাবেশ। আমরা প্রত্যেকেই নেতার সন্তান। তার জানাজার পর দ্বিতীয় পর্যায়ে জানাজা হয় শহীদ সাইয়েদে বশরা হুসাইনি খামেনি, শহীদ মিসবাহ আল হুদা বাকিরি ও শহীদ জাহরা হাদ্দাদ আদেলের। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় খামেনির 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির। ইরানের প্রেসিডেন্ট সহ সরকারের নানা পর্যায়ে কর্মকর্তারা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলেও। কানায় কানায় পরিপূর্ণ ছিল খোমেনি গ্র্যান্ড মুসল্লা। তবে উপস্থিত ছিলেন না মুজতবা খামেনি।
জানাজার পর প্রস্তুতি চলছে শোকযাত্রার। সোমবার তেহরানে মূল শোক মিছিল শেষে মঙ্গলবার কমেও জানানো হবে খামেনিকে শেষ বিদায়। এছাড়া বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় বিশেষ শোক ও জানাজার আয়োজন রয়েছে। বৃহস্পতিবার মাশহাদে পৃথক জানাজা ও শোকসভা অনুষ্ঠিত হবে। আর সেখানেই ইমাম রেজা রাদিয়াল্লাহু এর পবিত্র মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হবেন বিশ্বের এক সময়ের প্রভাবশালী এই ধর্মীয় নেতা। আফরিন মৌ, নিউজ 24। তেহরানের শোকের মঞ্চে শুধু বিদায়ের আনুষ্ঠানিকতাই নয়, চলছে নীরব কূটনৈতিক লড়াইও। কে এলেন আর কে অনুপস্থিত থাকলেন সেই তালিকাতেই যেন মাপা হচ্ছে বৈশ্বিক অবস্থান। ইরানের দাবি অন্তত 13টি দেশকে খামেনির শেষ বিদায়ে যোগ না দিতে কূটনৈতিক চাপ ও তৎপরতা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগের বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। তেহরানে শোকের আবহ, লাখো মানুষের ঢলে শেষ বিদায় জানানো হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনিকে। তবে এই শোক অনুষ্ঠানের আড়ালেই নীরবে চলছে কূটনৈতিক লড়াই। ইরানের তাসনিম নিউজের দাবি, যুক্তরাষ্ট্রের তীব্র কূটনৈতিক চাপের মুখে পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সহ অন্তত 13টি দেশ শেষ পর্যন্ত খামেনি জানাজায় প্রতিনিধি পাঠায়নি। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে বিভিন্ন দেশের প্রতিনিধিদের তেহরান সফর নিরুৎসাহিত করতে সক্রিয় ছিল ওয়াশিংটন। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কূটনৈতিক মিশনগুলোকে বার্তা দেন যে এই অনুষ্ঠানে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র অবন্ধুসুলভ পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে, যার প্রভাব পড়তে পারে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর। সংবাদ মাধ্যমটি আরো জানায়, কয়েকটি আরব দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে সরাসরি আলোচনা করেন রুবিও। আর আফ্রিকার কয়েকটি দেশকে উন্নয়ন সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। এমন পরিস্থিতির মধ্যেও তেহরানে উপস্থিত হন বিভিন্ন দেশের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা। এই উপস্থিতি শুধু শোক প্রকাশ নয়, আন্তর্জাতিক স্বীকৃতি ও রাজনৈতিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরছে তেহরান। চন্দ্রা, নিউজ 24। প্রায় 5 মাসের দীর্ঘ বিরতির পর ইরান ও কাতারের মধ্যে সমুদ্রপথে পুনরায় বাণিজ্য শুরু হয়েছে। রবিবার দুদেশের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন। গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে 4 মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর কথা বলা হয়েছে। তবে উপসাগরের ভেতরে ও বাইরে চলাচল নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। প্রবাসের মাটিতে আবারও উড়ল বাংলাদেশের লাল সবুজের পতাকা। ভারত পাকিস্তানকে হারিয়ে কুয়েতে অনুষ্ঠিত কেসিসি ফ্যালকন টি-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স। সেমিফাইনালে ভারতকে এবং ফাইনালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। কুয়েত ক্রিকেট ক্লাবের আয়োজনে জাতীয় ক্রিকেট ভেন্যু সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। এশিয়ার বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ মোট 18টি দল অংশ নেয়। সৌদি আরবের রিয়াদে আল খারিজ শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মানব সেবামূলক সংগঠন হাসির 1 যুগ পূর্তি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোসলে উদ্দিন মুন্নার সভাপতিত্বে এবং ইমাম হোসেন সেলিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শেখ মমতাজুল ইসলাম বাপ্পি, ডক্টর মহসিন, ইনভেস্টর মীর রাসেল সুজন, খোরশেদ আলম রুবেল, আব্দুল কুদ্দুস, শাহেক সহিউল্লাহ, কবি শাহজাহান চঞ্চল সহ রিয়াদ আল খারিজ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। 2014 সালের 5 জুন প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ প্রবাস জীবনে থেকেও দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন জার্মানি প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিবশঙ্কর পাল। এটি তার ব্যক্তিগত 141তম আন্তর্জাতিক ম্যারাথন। 4 জুলাই জার্মানি প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিবশঙ্কর পাল সুইজারল্যান্ডের জেরমাট আন্তর্জাতিক আলট্রা ম্যারাথনে সফলভাবে অংশগ্রহণ করে তুলে ধরেন বাংলাদেশের লাল সবুজের পতাকা। বিশ্বের অন্যতম কঠিন ও সুন্দরতম এই পাহাড়ি আলট্রা ম্যারাথনে তিনি 70টি দেশের হাজার হাজার প্রতিযোগীর সাথে সফলতার সাথে দৌড়েছেন। এই জার্মাট ম্যারাথনটি 42.2 কিলোমিটারের পূর্ণাঙ্গ ম্যারাথন এবং 50 কিলোমিটারের আলট্রা ম্যারাথন হিসেবে অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া জুড়ে ক্রমেই সম্প্রসারিত হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় উদ্বোধন করা হয়েছে নতুন প্রতিষ্ঠান এমআরটিবি মিনি মার্ট। নরসিংদীর রায়পুর উপজেলার প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মতিউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দগ্ধ পিরোজপুরের মঠবাড়িয়ার যুবক রাকিব হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হতে বসা এই যুবকের বাবার একটি ফেসবুক পোস্ট দেখে সহায়তার হাত বাড়িয়ে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সায়েম সোবাহান আনভির। আজ রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রাকিবের পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। গাছ কাটতে যেয়ে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিছানায় কাটাচ্ছে পিরোজপুরের মঠবাড়িয়া সোনাখালী গ্রামের যুবক রাকিব হোসেন আকন্দ। এক দুর্ঘটনায় নিমিষেই বদলে গেছে তার জীবনের দৃশ্যপট। আমার মনে করেন তো আমার তো হেল্প করার কিছু নাই, আমার তো তৌফিক নাই যে আমার সাহায্য করে আমি বাঁচাবো। খুবই অবস্থা খারাপ, বুকে অনেক ছিদ্র হয়ে গেছে, হাত পুড়ে গেছে, ঠ্যাং পা পুড়ে গেছে, অনেক অবস্থা খারাপ। টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। আনবির বসুন্ধরা গ্রুপ থেকে আমাদের কিছু আর্থিক সাহায্য করছে। শরীরের একাংশ পুড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদী আর ব্যয়বহুল এই চিকিৎসা নিয়ে দিশেহারা হয়ে পড়েন রাকিবের বাবা আব্দুর রহিম। ছেলের জীবন বাঁচাতে সহায়তা চেয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন। আর সেই আর্তনাদ পৌঁছে যায় আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে। তার তড়িৎ নির্দেশনায় রাকিবের পরিবারের পাশে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। মোহাম্মদ রাকিব হোসেন ও ইলেকট্রিক কাজ করতে যে গাছের কাজ করতে যে ইলেকট্রিক শক পেয়ে অসুস্থ হয়ে যায়। এটা রাকিবের ছোট ভাই সম্ভবত ফেসবুকে দেয়। সেখান থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার দেখতে পেয়ে আমাদেরকে নির্দেশনা দেন যে রাকিবের চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য এবং তার চিকিৎসা ঔষধ বাবদ যদি আর্থিক কোনো সহায়তা দরকার হয় যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আর তারই ফলশ্রুতিতে আমরা এখানে এসে রাকিবের চিকিৎসার জন্য ঔষধ ক্রয়ের জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করেছে মাননীয় আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে। ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর জানান, চেয়ারম্যানের নির্দেশনায় নিয়মিত এমন মানবিক কাজ করছেন তারা। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ অটোরিকশা চলাচল ও রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ চার্জিং লাইনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে তেজগাঁও ট্রাফিক বিভাগ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। রবিবার মধ্যরাতে পরিচালিত এই অভিযানে সড়কের দুই পাশে স্থাপন করা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং চার্জিং কাজে ব্যবহৃত তারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে অভিযান চলাকালে বেশ কয়েকটি অবৈধ অটোরিকশাও জব্দ করা হয়। তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ এসব লাইন উচ্ছেদে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রতিনিয়ত অভিযান চলবে বলে জানিয়েছে ডিপিডিসি সংশ্লিষ্টরাও। নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কায় তিনি রাতেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে পানি নিষ্কাশন পরিস্থিতি, খাল নালা ও ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা এবং সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। চসিকের তথ্য অনুযায়ী বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কারণে নগরবাসীর স্বাভাবিক চলাচলে তেমন কোনো সমস্যা হয়নি। পরিদর্শনকালে তিনি বলেন, এই অর্জন ধরে রাখতে নিয়মিত মনিটরিং ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে। কোথাও যেন পানি জমে মানুষের দুর্ভোগ না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। এই ছিল প্রবাসী সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।